জয়গুরু। আত্মজনের কথা কালকে যতদূর পড়েছি তারপর থেকে পড়ছি। কত অদ্ভুত ঘটনাই না ঘটতো। ফিলান্থ্রপি অফিসের সামনে দুটো কৃষ্ণচূড়া গাছ ছিল। দক্ষিণ দিকের গাছটার স্বাস্থ্য খুব ভালো ছিল, উত্তরের গাছটা শুকিয়ে বিবর্ণ অবস্থা। একদিন জিতেন দেববর্মনদা লোক লাগিয়ে ওই গাছটা কাটাচ্ছেন। আমি মানা করায় বললেন, গাছটা শুকিয়ে গেছে, কাটতেই হবে। কাটতে শুরু করলেন আবার। ঠিক এই সময় ঠাকুরবাড়ি যাওয়ার জন্য বাবা বাইরে এসেছেন। আমি জিতেনদার গাছ কাটার কথা জানালাম। বাবা কাটতে নিষেধ করে বললেন, ওটা তো বেঁচেও যেতে পারে। গাছটায় হাত বুলিয়ে চলে গেলেন। কদিন পরে স্বাভাবিক স্বাস্থ্য পেয়ে গাছটা বাড়তে শুরু করলো। মজার কথা এই যে কয়েক মাস পরে গাছটা বাবার হাতের ছোঁয়া পেয়ে বেঁচে থাকলো, কিন্তু দক্ষিণের ভালো গাছটাই মরে গেল। কাকদ্বীপ মন্দিরে আমরা গিয়েছিলাম। মন্দিরের পেছনে একটা পুকুর, জল ভয়ানক লবণাক্ত, খাওয়া যায় না। ঘুরতে ঘুরতে ওখানে দাঁড়িয়ে জল লবণাক্ত শুনে আমাকে বললেন, আমার হাতে দে তো দেখি। আমি অঞ্জলি ভরে তুলে দিলাম। বাবা মুখে দিয়ে বললেন, খুব নোনতা। এর কয়েক মাস পরেই অলোকেশদা এসে বললেন, বাবা খাওয়ার পরেই ওই পুকুরের জল একেবারে মিষ্টি হয়ে গেছে। যে কেউ হোক বিপদগ্রস্ত হয়ে তার কাছে এসে তাকে জানালেই তিনি সব রকমের সহায়তা করে তাকে রক্ষা করতেনই। এসব দেখে একবার জনৈক বিশিষ্ট কর্মী তাকে বললেন, আপনাকে ঠকানো সোজা। বাবা বললেন, তাকে কেউ ঠকাতে পারে না, তিনি কখনোই ঠকেন না। তখন সেই কর্মী দাদা বললেন, প্রথমবার বিশেষ দরকার বলে আপনার কাছ থেকে টাকা চাইবো, বলবো বাড়ি ফিরেই পাঠিয়ে দেবো, আপনি দিয়ে দেবেন, আমি সে টাকা পাঠাবো না। আবার পরের বার এসে বলবো পাঠাতে পারেনি, এবার যেই পাঠাবো, আরও টাকার দরকার, ফেরার ভাড়াও নেই, আপনি আবার দেবেন। বারবার এইভাবে চাইতে থাকবো, আপনি দিতেও থাকবেন। এভাবে চলতে চলতে যদি কখনো এসবের জন্য আপনার বকুনি খাই, তাহলে কখনোই টাকা ফেরত দিতে হবে না, বরং আপনি আবার দেবেন। আর যদি একটা চড় খাই, তাহলে আপনি সারা জীবন আমাকে দিয়ে যাবেন। বাবা হেসে বললেন, তোরা কে কী করবি আমি আগেই সব বুঝতে পারি। তোরা ভাবিস যা আছে তা সব আমার, কিন্তু আমার কিছুই নেই, সবই ঠাকুরের। তোদেরই প্রয়োজনে রাখা, তাঁর আদেশেই আমি দিই। কি করবি তা জানি, কিন্তু আশা করি হয়তো যা করা উচিত তাই করবি। যদি না করিস তাহলে তোরা নিজেদের ঠকাবি, আমাকে নয়। যে মানুষটার কথা বলছি তাকে নিয়ে আরও ঘটনা আছে। শেষে ঠাকুরের দেহরক্ষার কয়েক বৎসর পরে তিনি সৎসঙ্গ ছেড়ে চলে যান। একবার একটি মিটিংয়ে অন্যায়ভাবে বাবার সম্বন্ধে নানা অশালীন উক্তি করার পরেই সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হয়ে কলকাতার ন্যাশনাল হাসপাতালে ভর্তি হন। পক্ষাঘাত হয়ে কথা বন্ধ হয়ে গেছে, হাত পা নড়াচড়াও করতে পারেন না, শয্যাশায়ী অবস্থা। খবর শুনে মুর্শিদাবাদের ঋত্বিক জগজ্যোতি চ্যাটার্জির ছেলে ডাক্তার বিমল চ্যাটার্জি তাকে দেখতে যেয়ে বলে এলো, এসব নিন্দাবান্দা করা আপনার সয় না, কেন করতে গেলেন? এরপরে সুস্থ করবে কে? কর্মফল খণ্ডানো যাবে? কদিন পরে বাবা কলকাতা গেছেন। বিমল যে এসব বাবাকে বলল। বাবা শুনে খুব ব্যথিত হয়ে বললেন, এসব বলতে গেলি কেন? ওকে যেয়ে বলে আসিস, আমি বলেছি আমি ওর জন্য ঠাকুরের কাছে সর্বদা প্রার্থনা করি, ও যেন করে, ঠাকুরের দয়া ঠিক ভালো হয়ে যাবে। বিমলদা আবার যে তার কথা সেই দাদাটিকে জানিয়ে এলো। কিছুদিন পরে তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠলেন। আর একবার এইরকম নিন্দাকারী একজনকে দুলাল মজুমদার দা ধমকাধমকি করায় বললেন, ও তো আমার নিন্দে করে, তুই বকিস কেন? দুলালদা বাবার কথা শুনে বলেছিলেন, আজ্ঞে যদি আমার নামে কিছু বলতো তাহলে সহ্য করতাম, কিছু বলতাম না, কিন্তু আপনার নামে যে অযথা নিন্দা করায় আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। বাবা শুনে হেসে বলেছিলেন, সহ্য করাই ভালো। আর কিছু বলেননি। 1968 সালে একজন বলল, সে পাঠ্য বইয়ের ক্যানভাসিং করে সংসার চালায়, লোকের প্ররোচনায় বাবার নামে অকথ্য নিন্দে করেছে। তার প্রধান কর্মক্ষেত্র ত্রিপুরা। সেখানকার মানুষ তাকে বলেছে, বাবার অনুমতি নিয়ে না গেলে তাকে ত্রিপুরাতে ঢুকতে এবং বই বিক্রি করতে দেবে না। সে অবস্থায় তার পরিবার না খেয়ে মরবে। ক্ষমা ভিক্ষা করে সে ত্রিপুরা যাওয়ার অনুমতি প্রার্থনা করল। বাবা শুনে বললেন, তার যদি মন চায় তবে সে যত ইচ্ছে বাবার নিন্দে করতে পারে। অজিত ধরটাকে বললেন, লিখে দে, ওর যা ইচ্ছে তাই বলবে, কেউ যেন ওকে কিছু না বলে। কেউ নিন্দা করলে, ক্ষতি করলে বা দুর্ব্যবহার করলেই তিনি কখনোই উত্তেজিত হতেন না, কিংবা অন্য মানুষের মতো তাকে শত্রু ভাবতেন না। নিজের আচরণ একইভাবে নিষ্ঠ থাকতেন। কেউ বলতেন, ওদের প্রাণ যা চায় তাই করে, তোরা তো ঠাকুরের, তোদের যেমন করা উচিত তাই কর। আর একটি কাহিনী মনে পড়ছে। ঘটনা 1950 সাল, স্থান গোলাপবাগ। যাকে নিয়ে ঘটনা তিনি বাবারই বাল্যবন্ধু, আমাদের পাশের গ্রাম নিবাসী, জনৈক যোদ্ধার বিপ্র সন্তান। পাবনায় বেশ কিছুকাল ঠাকুরের জমিজমা দেখাশোনার দায়িত্বে ছিলেন। বেশ মোটা টাকার হিসেবে গরমিল ধরা পড়েছে। এক সন্ধ্যায় দোতলার বারান্দায় আমি লেখাপড়া করছি,
শুনলাম তিনি বাবাকে বলছেন, আমি কি বলেছি যে টাকা আমি নেইনি? নিয়েছি তো, তাতে কি হয়েছে? তাই বলে তুই আমাকে টাকা দিবি না কেন? আমি কোথায় পাবো? তোকেই দিতে হবে। পরে তাকে জিজ্ঞাসা করেছি, তিনি বললেন বাবার টাকা অন্যায়ভাবে খরচ করে ফেলেছেন, এখন টাকার দরকার হয়েছে তাই চাইছেন। ওনাকেই কয়েক মাস পরে পুলিশ কোন মামলায় হাজতে দেয়। বাবা চিঠি লিখিয়ে মুক্ত করেন। এখন যেখানে স্বস্তি শিবিরের কাপড়ের দোকান, তখন বাবা প্রতিদিন বিকালে গেস্ট হাউসের পথের দিকের পাঁচিলের বাইরে সেখানে বসতেন। দুটো চেয়ারে বাবা এবং কাকা বসতেন, বেঞ্চ পাতা থাকতো অন্য সবার জন্য। একদিন বিকালে বাবা সেখানে এসে বসেছেন, আমি পাশে দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখা গেল গেস্ট হাউসের গেট এবং ঠাকুরবাড়ির গেটের মধ্যে এক দাদা এদিক ওদিককে পায়চারি করছেন। বাবা আমায় জিজ্ঞাসা করলেন, বলতো লোকটা কোথায় যাবে বলে ঘুরছে? প্রশ্ন শুনেই মনে হলো তার কাছেই আসবে, তাই বললাম। তিনি বললেন, বলতো এসে কি বলবে? আমার মনে হলো কিছু টাকা পয়সা চাইতে পারে, তাই বললাম। তিনি জিজ্ঞাসা করলেন, কত চাইবে? আমি বললাম, তা কী করে বলা যাবে, 10, 20, 50, 100, 200 কিছু চাইবে। বাবা বললেন, তুই তো সব সংখ্যাই বলে দিলি। দেখ, লোকটা আর দুবার 2 গেটের মধ্যে পাক খেয়ে খুব স্পিডে আমার কাছে এসে 30টা টাকা চাইবে। হলোও তাই। লোকটা যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, তিনি কি করে বুঝলেন? বাবা বললেন, ভালো করে দেখলেই বোঝা যায়। কি ভালো করে দেখে বোঝা যায় তা আজও সঠিকভাবে বুঝতে পারি না, কিন্তু তিনি যে বুঝতে পারেন তার অজস্র প্রমাণ পেয়েছি। প্রতি মুহূর্তে অসম্ভবকে যে মহাপুরুষ সম্ভব করতে করতে চলেন, কেমন করে তা তিনি করেন, নিজে যোগ্য হয়ে না ওঠা পর্যন্ত তা বুঝতে পারা অসম্ভব। জয়গুরু বন্দে পুরুষোত্তম।